নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি দশম শ্রেণীর ইতিহাস সলভ করাচ্ছি। খুবই গুরুত্বপূর্ণ বই, ছায়া প্রকাশনী, ইতিহাস ও পরিবেশ, জিকে পাহাড়ি ও ডক্টর সুভাষ বিশ্বাস। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, স্যার বইটা সলভ করে দিন। তো দেখো, তাদের জন্য সলভ পেপার নিয়ে এসে আমি হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছ, এবার আমি থার্ড চ্যাপ্টার সলভ করেছি, প্রতিরোধ, বিদ্রোহ ও বৈশিষ্ট্য বিশ্লেষণ। তো দেখ, এই থার্ড চ্যাপ্টার সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি এই থার্ড চ্যাপ্টারটা কবে সলভ করে দেবেন। আমি বলছি ভয়ের কোনো কারণ নেই বাবা, অবশ্যই থার্ড চ্যাপ্টার সলভ করে দেবো। এসবি একাডেমিক সেন্টার যখন বলেছে তখন সলভ করেই ছাড়বে। শুধুমাত্র কী করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। তোমাদের সাপোর্ট আমার একান্তই কাম্য। তো যাই হোক, বেশি কথা না বলে ফটাফট করে সলভ করে দেওয়ার উদ্দেশ্য আমার, ফটাফট করে সলভ করে দেবো, সেটাই আমার মেইন উদ্দেশ্য। প্রথম প্রশ্ন করেছে সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন। দেখো, আমরা জানি যে সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোথাকার? সুই মুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন কোল বিদ্রোহের। দুটাকের প্রশ্ন। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল, তোমরা জানো সির অ্যান্সার, কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কিন্তু ছোটনাগপুরে। কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল কোথায়? কোল বিদ্রোহ অনুষ্ঠিত হয়েছিল ছোটনাগপুরে। পরের প্রশ্ন, একের প্রশ্ন, উলগুলান বলতে কি বোঝানো হয়েছে? উলগুলান কথার অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ভাইটাল কোশ্চেন। যারা ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। উলগুলান বলতে কি বোঝো? উলগুলান শব্দের অর্থ হলো ভয়ঙ্কর বিশৃঙ্খলা। দুই দাগের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? তোমরা জানো নীল কমিশন গঠিত হয় 1860 সালে। নীল কমিশন কত সালে গঠিত হয়? তোমরা জানো যে নীল কমিশন গঠিত হয় 1860 সালে। উলগুলান শব্দের অর্থ কী হচ্ছে? ভয়ঙ্কর বিশৃঙ্খলা। কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়? 1860 সালে কিন্তু নীল কমিশন গঠিত হয়। তিন দাগের প্রশ্ন, ফরাজি কথার অর্থ কী? ফরাজি কথার অর্থ কী? দেখো, আমি এখানে লিখে দিয়েছি, ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ফরাজি কথার অর্থ কী? ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। দেখেছো, খুব সুন্দর করে লেখা আছে, তোমরা কিন্তু এগুলো কিন্তু নোটস করে নেবে। পরের প্রশ্ন, আমাদের চার দিকের প্রশ্ন, দামিনী কোহ কথার অর্থ কী? দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। দামিনী কোহ কথার অর্থ কী? দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। দামিনী কোহ কথার অর্থ কী? দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দামিনী কোহ কথার অর্থ কী? আনসার হবে পাহাড়ের প্রান্তদেশ। পাঁচের প্রশ্ন, বিল বিদ্রোহের নেতা কে ছিলেন? তোমরা জানো এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, শিওরাম। শিওরাম। বিল বিদ্রোহের নেতা কে ছিলেন? বিল বিদ্রোহের নেতা ছিলেন কিন্তু শিওরাম। দেখতে পাচ্ছ? অর্থাৎ এখানে দেখে নাও, আরেকবার বলে দিচ্ছি যে উলগুলান বলতে বোঝানো হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। নীল কমিশন গঠিত হয় 1860 সালে। ফরাজি কথার অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য। দামিনী কোহ কথার অর্থ হলো পাহাড়ের প্রান্তদেশ। বিল বিদ্রোহের নেতা ছিলেন, অ্যান্সার হবে শিওরাম। এবার দেখো, ঠিক না ভুল নির্ণয় করে এগুলো সলভ করেছি। আর ফরাজি একটি উপজাতির বিদ্রোহের নাম, তো দেখো এটা কিন্তু ভুল আছে। ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটা ভুল আছে। দুই দেখে বসো, দুদুমের প্রকৃত নাম ছিল হাজি শরীয়তুল্লাহ, এটা ভুল আছে। দুদুমের প্রকৃত নাম ছিল হাজি শরীয়তুল্লাহ, এটা ভুল আছে। তিন দেখে বসো, বাংলার ওহাবী আন্দোলনের প্রধান নেতা ছিলেন সৈয়দ আহমেদ। বাংলার ওহাবী আন্দোলনের প্রধান নেতা ছিলেন সৈয়দ আহমেদ, এটাও কিন্তু ভুল আছে। দেখো, ভয়ের কোনো কারণ নেই। এসবি একাডেমিক সেন্টার যখন বলে দিয়েছে তো অবশ্যই তোমাদের সঙ্গে এসবি একাডেমিক সেন্টার থাকবে, সমস্যার কোনো প্রশ্নই ওঠে না। দেখো, এইবার আমি তোমাদের যে প্রশ্নটা সলভ করাচ্ছি সেটা কিন্তু হচ্ছে কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও। দেখো, 1798 সাল চুয়াড় বিদ্রোহ। একটু কালার পরিবর্তন করি, ঠিক আছে, ভালো লাগবে দেখতে। 1831 সাল হবে কোল বিদ্রোহ। 1855 সাল হবে সাঁওতাল বিদ্রোহ। 1859 হবে নীল বিদ্রোহ। এটা 3, এটা 4, এটা 2, এটা 1। দেখতে পাচ্ছ? খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি। আমি কিন্তু তোমাদের সামনে খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি, ঠিক আছে? কি বললাম বুঝতে পারলে? দেখো, এবার এই যে প্রশ্নগুলো সলভ করে দেওয়ার পর দেখো এখানে যে
দেখতে পাচ্ছ যে কিছু কোশ্চেন আছে, 5খানা কোশ্চেন আছে। ম্যাপ পয়েন্টিং, সাঁওতাল বিদ্রোহ, নীল বিদ্রোহ, চুয়ার বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, দেখো এগুলো তোমাদের বইতে আছে, পেজ নম্বর 51-এ আছে, তোমাদের দেখাচ্ছি, একটুখানি দাঁড়াও, একটু ওয়েট করো, দেখাচ্ছি। তো তোমাদের আমি বলেছিলাম 51 অর্থাৎ 51 নম্বর পেজের 51 নম্বর যে পেজ আছে, সেই 51 নম্বর পেজের এর অ্যান্সারটা আছে। এই যে 51 নম্বর পেজে একটু ডিস্টার্ব হচ্ছিলো, যদিও কোনো সমস্যা নেই, একটু কালার পরিবর্তন করি, হ্যাঁ ঠিক আছে। এই 51 নম্বর পেজের এই যে আছে, দেখে নাও তোমরা, একটু অনেক দেখাচ্ছে তোমাদের, আমি দেখাচ্ছি, এক সেকেন্ড দেখাচ্ছি। ম্যাপ পয়েন্টিংটা দেখেছো? যেমন আছে রংপুর বিদ্রোহ, সাঁওতাল বিদ্রোহ, কোল বিদ্রোহ, মুন্ডা বিদ্রোহ, ফরাজি আন্দোলন, সন্ন্যাসী ফকির বিদ্রোহ, ভিল বিদ্রোহ, নীল বিদ্রোহ, সব কিন্তু এখানে উল্লেখ করা আছে, দেখেছো? ওকে, দেখেছো ছবিটা, দেখেছো? যাই হোক, স্ক্রিনশট মারতে পারো একটা, তোমাদের বই তো আছে। তো দেখতে পাচ্ছি, এবার আমি তোমাদের ঈদ আগের প্রশ্ন শূন্যস্থান পূরণ করো। এই প্রশ্নগুলো সলভ করেছি। খুদকাঠি প্রচলিত ছিল, অ্যান্সার হবে মুন্ডাদের সমাজে। খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? তোমরা জানো খুদকাঠি প্রথা প্রচলিত ছিল মুন্ডাদের সমাজে, অর্থাৎ খুদকাঠি প্রথা প্রচলিত ছিল কোন সমাজে? অ্যান্সার হবে মুন্ডাদের সমাজে। দেখো এবার দেখো শূন্যস্থানগুলো সলভ করেছি। দুই দাগের যে প্রশ্ন আছে, যে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে ড্যাশ বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। তোমরা জানো বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন। গ হবে। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদের ব্যবহার করতে চেয়েছিল। ব্রিটিশ সরকার নিজেদের স্বার্থে অরণ্য সম্পদের ব্যবহার করতে চেয়েছিল। দেখো এইবার দেখো এখান থেকে যে প্রশ্নগুলো আছে, পেজ নম্বর আমরা দেখতে পাচ্ছি, প্রশ্নমান 2, ফরাজি আন্দোলন কি একটা ধর্মীয় পুনর্জগনের আন্দোলন ছিল? নীলকরা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো। চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী? তিতুমির কেন স্মরণীয়? দেখো এই 4খানা প্রশ্ন তোমরা বইতে পেয়ে যাবে, তা সত্ত্বেও তোমাদের আমি একবার অ্যান্সারটা তুলে ধরছি, ঠিক আছে? তো দেখো ফরাজি আন্দোলন কি ধর্মীয় পুনর্জগনের আন্দোলন ছিল? হ্যাঁ, ফরাজি আন্দোলন প্রাথমিকভাবে একটি ধর্মীয় পুনর্জগনের আন্দোলন ছিল। হাজী শরীয়তুল্লাহ ইসলাম ধর্মকে কুলুষমুক্ত করতে এবং কোরআনের নির্দেশের পথে জীবনযাপনের ডাক দিয়েছিলেন, এই আন্দোলন শুরু করেন। তবে পরবর্তীকালে এটি অর্থসামাজিক ও রাজনৈতিক রূপ নেয়। চলো আমাদের পরবর্তী 2 দাগের প্রশ্ন। 2 দাগের প্রশ্ন বলেছে, নীলকররা নীল চাষীদের উপর কীভাবে অত্যাচার করতো তার সংক্ষেপে আলোচনা করো। নীলকর কৃষকদের অনিচ্ছা সত্ত্বেও দাদন বা অগ্রিম টাকা নিতে বাধ্য করত। নীল চাষ না করলে কৃষকদের মারধর করত। মারধর করা, তাদের ঘর বাড়ি আগুন লাগিয়ে দেওয়া, গবাদি পশু কেড়ে নেওয়া, এমনকি জেলেও আটকে রাখা হতো। উর্বর জমিতে ধান চাষের বদলে নীল চাষ করতে বাধ্য করা ছিল এই অত্যাচারের অন্যতম রূপ। চলো আমাদের পরের প্রশ্ন, নেক্সট কোশ্চেন কী বলেছে, যে চুয়ার বিদ্রোহের গুরুত্ব কী? দেখো এই বিদ্রোহের অন্যতম গুরুত্ব হলো একটি ব্রিটিশদের শোষণ ও উচ্চ ভূমি রাজস্বের বিরুদ্ধে সাধারণ মানুষের ঐক্যবদ্ধ প্রতিরোধকে তুলে ধরা। এই বিদ্রোহের তীব্রতার কারণে ইংরেজরা পাইকান জমি ফেরত দিতে এবং চুয়ার অধ্যুষিত জঙ্গলমহল এলাকার প্রশাসনিক পরিবর্তন আনতে বাধ্য হয়। চলো পরের প্রশ্ন, 4 দাগের প্রশ্ন। তিতুমির কেন স্মরণীয়? তিতুমির বাংলা কৃষক আন্দোলনের ইতিহাসে বারাসাত বিদ্রোহ এর নায়ক হিসেবে স্মরণীয়। তিনি ব্রিটিশ শাসন জমিদারদের অত্যাচারের বিরুদ্ধে লড়াই করার জন্য বাঁশের কিল্লা নির্মাণ করেছিলেন। সাধারণ মানুষদের সংগঠিত করে একটি শক্তিশালী গণ আন্দোলন গড়ে তুলেছিলেন। দেখতে পাচ্ছি। এবার আমি তোমাদের বাকি প্রশ্নগুলো দেখাচ্ছি, দেখা যাক যতটা পারি। দেখো আমাদের পরের প্রশ্ন বলেছে, 1 প্রশ্ন, 7 থেকে 8টি বাক্য উত্তর দাও। 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহ করেছিল এখন, পেজ নম্বর 47 থেকে 48 দেখিয়ে দিচ্ছে তোমাদের অ্যান্সারগুলো। তো দেখতে পাচ্ছ পেজ নম্বর 47, কারণগুলো দেখে নাও। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই কারণে কিন্তু হয়েছিল। এটা লিখবে এবং এখান থেকে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে
এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, চলো দেখিয়ে দিলাম। চলো আমাদের নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক। চলো আমাদের 2 দাগের প্রশ্ন বলেছে, নীল বিদ্রোহের সংবাদদাতাদের ভূমিকা কি? পেজ নাম্বার 56। তো দেখতে পাচ্ছি পেজ নাম্বার 56, নীল বিদ্রোহের সংবাদদাতাদের ভূমিকা। এইগুলো সব সংবাদপত্র, এখান থেকে শুরু করে এতটা লিখবে, এখান থেকে শুরু করে এতটা লিখবে। চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো 3 দাগের প্রশ্ন, বিদ্রোহ অভ্যুত্থান বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো। পেজ নাম্বার 43। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 43, তোমরা যতটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, চলো পরের প্রশ্ন কি বলেছে। চলো আমাদের পরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন, বারফাতে বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো। পেজ নাম্বার 52 থেকে 53। তো দেখতে পাচ্ছি পেজ নাম্বার 52। তো দেখো তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, না পুরোটাই দেখো, ভালো লাগবে না দেখতে। এখান থেকে শুরু করে এতটা লিখবে এবং তার পরের পেজে গিয়ে পেজ নাম্বার 53-তে গিয়ে এতটা লিখবে, তাহলে পুরোপুরি পারফেক্ট হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখা যাক, ফটাফট করে সলভ করে দিচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছি এবার আমি ব্যাখ্যামূলক প্রশ্নগুলি সলভ করবো। মান 8, 1 প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? পেজ নাম্বার 51 থেকে 52। তো দেখতে পাচ্ছ পেজ নাম্বার 51 নম্বর পেজে তোমরা এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তারপরে বিদ্রোহের কারণ তোমরা যেটা লিখবে এখান থেকে শুরু করে এতটা লিখবে, এবং তারপরে পেজে এখান থেকে এতটা, এবং তারপরের পেজে 52 নম্বর পেজে তোমরা লিখবে এখান থেকে এতটা লিখবে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, নীল বিদ্রোহের কারণ কী ছিল? এই বিদ্রোহের বুদ্ধিজীবী শ্রেণীর ভূমিকা কী ছিল? পেজ নম্বর 55 থেকে 56। দেখতে পাচ্ছ পেজ নাম্বার 55, এখান থেকে এতটা লিখবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা, এতটা। বিশ্লেষণটা দেখে যাবে, ব্যাস এতটা। চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 3 প্রশ্ন, মুন্ডা বিদ্রোহের কারণগুলি উল্লেখ করো। পেজ নম্বর 49। এবং তার সঙ্গে আরেকটা প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের প্রধান কারণ ও প্রকৃতি আলোচনা করো। ঠিক আছে, এটা 46 থেকে 48 নম্বর পেজে আছে, একসঙ্গে দুটোই দেখে দিচ্ছি আমি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছি পেজ নম্বর 49 নম্বর পেজে আছে। ঠিক একটু নিচের দিকে যাও, মুন্ডা বিদ্রোহের কারণটা দেখে নাও। তোমরা লিখবে এখান থেকে লিখবে এতটা লিখবে, এখান থেকে এতটা লিখবে, এবং তারপরে তোমরা লিখবে এখান থেকে এতটা। ঠিক আছে, এবং তোমাদের আর একটা প্রশ্ন আছে, এটাও দেখে দিচ্ছি, ওটা 48, হ্যাঁ, বিদ্রোহের কারণ, সাঁওতাল বিদ্রোহের কারণ ছিল।
দেখো তোমরা এখানে পেজ নাম্বার এটা 47 থেকে করবে 47। কারণটা দেখো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর পয়েন্ট 4 নম্বর, ঠিক আছে, 5 6 7, ঠিক আছে। এখান থেকে এতটা লিখবে এবং তার সঙ্গে দেখো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো, তো মোটামুটি তোমাদের কিন্তু সলভ হয়ে গেছে 3rd চ্যাপ্টার। আর বাকি সেটগুলো আমি খুব তাড়াতাড়ি সলভ করে দেবো, ভয়ের কোনো কারণ নেই। সবাই ভালো থাকবে, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। বাই, টাটা।